স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহেরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। নিউ মার্কেট থানার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হক 10 দিনের রিমান্ডে, জিজ্ঞাসাবাদ করবে পুলিশ। আইনজীবীকে অপহরণের অভিযোগে শেখ হাসিনা সহ 25 জনের বিরুদ্ধে মামলা, মিরপুরে শিক্ষার্থী হত্যার এজাহার হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিস্তার পানির প্রাপ্যটুকু দেওয়ার অনুরোধ। আওয়ামী লীগের যে কোনো নাশকতা রাজপথে থেকে মোকাবেলার ঘোষণা বিএনপির, সহায়তা করবে অন্তর্বর্তী সরকারকে। এবং এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বিমান বাহিনীকে যুগোপযোগী করার অবদানে পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। কোটা সংস্কার আন্দোলনের সময় ছাত্র জনতা হত্যা মামলায় গ্রেফতার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে 10 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আদালতে হাজির করার সময় তাদের ফাঁসির দাবিতে আদালতে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ দেখায় আইনজীবী ও ছাত্র জনতা। এনামুল কবির রূপমের রিপোর্ট। ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি ও ঢাকা কলেজের সামনে ছাত্র ও এক হকারের মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দায়ের করা মামলায় ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বেসামরিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। তাদের আদালতে হাজির করার সময় গাড়ি লক্ষ্য করে ডিম ছুঁড়ে এবং বিক্ষোভ দেখান আইনজীবীরা। তদন্তকারী কর্মকর্তা আদালতকে জানান, বিগত সরকারের সময় প্রভাবশালী এই দুইজন ওই হত্যাকাণ্ডের ইন্ধনদাতা বলে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে। আরও তথ্য প্রমাণের জন্য তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। 10 দিনের রিমান্ড চাইলে আদালত তা মঞ্জুর করেন। পরে আদালতের প্রধান গেটে ঝাড়ু মিছিল করে ছাত্র জনতা। আদালত থেকে সেনাবাহিনী ও পুলিশের কড়া নিরাপত্তায় তাদের মিন্টু রোড ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। নিরাপত্তার কারণে আগে থেকেই সিএমএম আদালত চত্বরে ছিল সেনা ও পুলিশের কড়া পাহারা। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। দিনাজপুরের এক আইনজীবীকে অপহরণ করে নির্যাতনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 5 জনের নামে মামলা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন ভুক্তভোগী আইনজীবী সোহেল রানা। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, পুলিশের সাবেক আইজি AKM শহীদুল হক ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ এবং র্যাবের 20 থেকে 22 জনকে আসামি করা হয়েছে। বাদী অভিযোগ করেছেন 2015 সালের ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছিল। উত্তরা পশ্চিম থানার ওসিকে আবেদনটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত। ওদিকে মিরপুর 10-এ শিক্ষার্থী রাজন হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 24 জনের বিরুদ্ধে কাফরুল থানায় দায়ের করা এজাহারকে হত্যা মামলা হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন নিম্ন আদালত। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে যে বক্তব্য দিচ্ছেন তা দুই দেশের সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে মনে করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ভারতের হাইকমিশনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীর বক্তব্য এই সরকারের জন্য অস্বস্তিকর। তিস্তায় যতটুকু পানি তার থেকেই প্রাপ্যটুকু দেওয়ার অনুরোধ করেন উপদেষ্টা। ভারত ছাড়াও চীন, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন উপদেষ্টার সঙ্গে। পান্থর রহমান জানাচ্ছেন বিস্তারিত। অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সাথে দিনের শুরুতেই শুভেচ্ছা বিনিময় করেন ভারত, যুক্তরাজ্য আর সৌদি আরবের দূত। নতুন সরকারের সাথে কাজ করার কথা জানান তারা। Conveyed our willingness to closely work with the new government to fulfill the shared aspirations of our people for peace, security and development.
The interim government has the UK's support as it works to restore peace and order, ensure accountability and chart a peaceful pathway to an inclusive, prosperous and democratic future for the people of Bangladesh. পরে দেখা করেন চীনের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত মিশন প্রধান। No matter how the international situation and the domestic situation of Bangladesh changes, China will always attach high importance to its relation with Bangladesh. China stands ready to work with Bangladesh. The EU will remain a friend and steadfast partner to Bangladesh. সকল দেশের প্রতিনিধিদের সাথে আলাপ শেষে আলোচ্য বিষয়গুলো গণমাধ্যমের সামনে তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। চীনের সাথে সম্পর্কের ক্ষেত্রে সরকার এখানে কে থাকলো না থাকলো কিছু আসে যায় না। চীনের সাথে বাংলাদেশের মানুষের সুসম্পর্ক আছে। ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য এবং দুই দেশের সম্পর্ক নিয়ে এই সরকারের অবস্থান জানান উপদেষ্টা। স্টেটমেন্ট প্রাক্তন প্রধানমন্ত্রীর কাছ থেকে এসেছে, যেটা আসলে এই সরকারের জন্য খুব সুবিধাজনক হচ্ছে না, স্বস্তিকর হচ্ছে না। এটাই আমরা চাই যে তিনি ভারতে বসে যেন এটা না করেন। সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না এই জিনিসটা, এটা আমি তাকে বলেছি কারণ এটা সরকারের অবস্থান এটাই। আনফর্চুনেটলি ইন্ডিয়ান মিডিয়া এটাকে এক্সাজারেট করতেছে, একেবারে সরাসরি আমি কথা বলেছি, এক্সাজারেট করে এটা একটা খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে। এটা তাদের করা উচিত না। যে পানি কম আছে, খুবই কম আছে, ধরলাম আছে তো 100 কিউসেক পানিও যদি থাকে তাহলে 30 কিউসেক কি আপনারা আমাদেরকে দিতে পারেন? আমি এই শব্দটা ব্যবহার করেছি। ভারতের সঙ্গে সরকারের সাথে সরকারের নয়, বরং মানুষে মানুষের সম্পর্কের উন্নয়ন প্রয়োজন বলে হাইকমিশনারকে জানান উপদেষ্টা। রহমান, চ্যানেল আই, ঢাকা। তৈরি পোশাক খাতে রপ্তানি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্র্যান্ড ইমেজ কাজে লাগাবে বলে মনে করছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ নেতারা। সংগঠনটি মনে করছে আগামী 3 বছরের মধ্যে তৈরি পোশাক খাত 100 বিলিয়নের শিল্পে পরিণত হবে। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে বিজিএমইএর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হওয়ায় বিদেশি যে ক্রেতা রয়েছে তাদের মধ্যেও ইতিবাচক মানসিকতা ও পরিবেশ সৃষ্টি হয়েছে বলে মনে করেন ব্যবসায়ীরা। ব্যাংক খাতের দুর্বলতার জন্য দায় এড়াতে পারে না নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। গভর্নরের দায়িত্ব নিয়েই আত্মসমালোচনা করলেন ডক্টর আহসান এইচ মনসুর। আব্দুর রউফ তালুকদারের পদত্যাগের পর মঙ্গলবার রাতে 13তম গভর্নর হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। বুধবার সকালে অর্থ মন্ত্রণালয়ে অর্থ উপদেষ্টার সঙ্গে দেখা করেই বৈঠকে যোগ দেন নতুন গভর্নর। এরপর দুপুর 1:15টায় যান বাংলাদেশ ব্যাংকে। গভর্নর জানান, মূল্যস্ফীতি কমিয়ে মানুষকে স্বস্তি দেয়া তার অগ্রাধিকার। অর্থ পাচারকারীরা শান্তিতে ঘুমাতে পারবে না বলেও হুঁশিয়ারি করেছেন আহসান এইচ মনসুর। সহায়তা নিয়ে অভ্যন্তরীণ আইনগত প্রসেসগুলোকে ফলো করে আমরা এমন একটা সিচুয়েশন করব যাতে যারা টাকা নিয়ে গেছেন তারা যেন একটু কষ্টে থাকে, মানে একেবারে টাকার বালিশে বিছানা যেন না ঘুমাতে না পারে, একটু দৌড়াদৌড়িতে থাকতে হবে তাদেরকে। এবং যদি কিছু আন্তর্জাতিক আইন কিছুটা এখন হলেও সহায়ক আছে এবং এটাকে ব্যবহার করতেই হবে। টাকা আসুক না আসুক, কিন্তু তাদেরকেও একটু আমরা কষ্টে রাখবো। মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ বিমান বাহিনী গঠন এবং কিলো ফ্লাইটের নেতৃত্ব দেয়া বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। শুধু মুক্তিযুদ্ধেই নয়, স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীকে আধুনিক এবং যুগোপযোগী করে তুলতে এবং দেশ গঠনে সুলতান মাহমুদ বীর উত্তমের অবদান অপরিসীম। তাই তিনি পেয়েছিলেন স্বাধীনতা পুরস্কার। ওবায়দুল রশিদের রিপোর্ট। 1944 সালের 3রা মে ফেনীতে জন্মগ্রহণ করেন সুলতান মাহমুদ। 1962 সালের 1 জুলাই পাকিস্তান বিমান বাহিনীর জিডি পাইলট হিসেবে কমিশন লাভ করেন। মহান মুক্তিযুদ্ধের সময় তিনি পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। মুক্তিযুদ্ধে অংশ নেয় সুলতান মাহমুদের পুরো পরিবার। শুরুতে 2 নম্বর সেক্টর এবং পরে
1 নম্বর সেক্টরে অপারেশন কমান্ডার হিসেবে গেরিলা বাহিনীকে সুসংগঠিত করেন। এরপর তিনি গেরিলা অপারেশন করে চট্টগ্রামের মদুনাঘাট পাওয়ার স্টেশন সফলভাবে ধ্বংস করেন এবং গুলিবিদ্ধ হয়ে আহত হন। আমি গণবাহিনীটা দেখাশোনা করে শুরু করলাম, গেরিলা ফোর্স অফ সেক্টর 1। আমি একটা অপারেশন ঠিক করলাম যে যাতে প্রাথমিকভাবে পাকিস্তানিদের একটা ধাক্কা দেওয়া যায়। প্রথম স্ট্রাইকে হিট দ্য ট্রান্সফর্মার, সবচেয়ে বড় যেটা কাছে ছিল। 1971-এর 28 সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ড বিমান ঘাঁটিতে গঠন করা হয় বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইট। 9 জন পাইলট, 67 জন টেকনিশিয়ান, একটি অ্যালোয়েড 3 হেলিকপ্টার, একটি অর্টার ও একটি DC-3 ডেকোটা উড়োজাহাজ নিয়ে শুরু হয় যাত্রা। কিলো ফ্লাইটের নেতৃত্ব দেন সুলতান মাহমুদ। আমার প্রথম কাজ যেটা হয়েছে তাদের ফিজিক্যাল ফিটনেসে আনা, তারপরে আমি এয়ারক্রাফটের দিকে মনোযোগ দিলাম। যে কাজটা প্রথম করতে হয়েছে সেটা হলো ওই জাহাজগুলিকে, যে জাহাজে দেওয়া হয়েছে ওইটাকে যুদ্ধ জাহাজ হিসেবে তৈরি করা। 71-এর 3রা ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত পর্বে প্রথম আক্রমণ করেন বাংলাদেশ বিমান বাহিনীর কিলো ফ্লাইটের সদস্যরা। অত্যন্ত নিচ দিয়ে উড়ে নারায়ণগঞ্জের গোদনাইল তেলের ডিপোতে আঘাত হানেন স্কোয়াড্রন লিডার সুলতান মাহমুদ ও ফ্লাইট লেফটেন্যান্ট বদরুল আলমের নেতৃত্বে অ্যালোয়েড হেলিকপ্টার। সুলতান মাহমুদের সাহসী অপারেশনে ভেঙে যায় হানাদারদের মনোবল। যে শকটা আমি গ্রাউন্ড ফোর্স হিসেবে দিয়েছিলাম চিটাগং পাওয়ার স্টেশন অ্যাটাক করে, ঠিক একই ধরনের একটা জিনিস এসছে যে আমাদের এখন এয়ারফোর্স আছে। ওই শকটাই তাদের কাছে সবচেয়ে বেশি ডিসহার্টনিং ছিল, এবার মোরাল স্ট্রেংথ হিসাবে, এবং আমাদের জন্য খুবই একটা ভালো কাজ হয়েছিল। সবাই খুব খুশি যে আমাদের এয়ারফোর্স, আমাদের বলতে বাংলাদেশ এয়ারফোর্স ওয়াজ দি ফার্স্ট টু স্ট্রাইক অ্যান্ড স্টার্ট দি ওয়ার। স্বাধীনতার পর বিমান বাহিনীকে আধুনিক করে গড়ে তুলতে কাজ শুরু করেন সুলতান মাহমুদ। এরই ধারাবাহিকতায় 1981 সালের 23শে জুলাই থেকে 1987 সালের 22শে জুলাই পর্যন্ত বিমান বাহিনীর প্রধানের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে পালন করেন। ক্ষুদ্র মনটা আমার শুধু এয়ারফোর্স, and I know nothing, as I said earlier, more and better than the Air Force. So Air Force's চারপাশে যদি আমরা সুন্দর একটা পরিবেশ গড়ে তুলতে পারি, then we shall have done our part in the little time that we stay. And you can make this an Eden if you want to. মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদান, বিমান বাহিনীর প্রধান হিসেবে একটি সুসংগঠিত ও কার্যকরী বাহিনী গড়ে তোলা এবং দেশ গঠনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 2018 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন দেশের সূর্য সন্তান সুলতান মাহমুদ। 2023 সালের 14 আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ বীর উত্তম। সুলতান মাহমুদের অবদান সারা জীবন কৃতজ্ঞচিত্তে স্মরণ করবে বাঙালি জাতি। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর আরও যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। 15 আগস্ট আওয়ামী লীগ যে সহিংসতার পরিকল্পনা করছে, রাজপথে থেকে তা প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নীলফামারীতে কর্মী সভায় তিনি বলেন, জনগণকে সাথে নিয়ে বর্তমান সরকারকে সহায়তা করবে তার দল। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহযোগিতা করেছে বিএনপি। রাজধানীর মোহাম্মদপুরে বিএনপি কার্যালয়ের নামে দখল করা জায়গায় নির্মিত স্থাপনা ভেঙে দিয়েছেন নেতারা। আক্তার হোসেনের রিপোর্ট। রাজনৈতিক পট পরিবর্তনের পর উত্তরাঞ্চল সফরে গিয়ে বিগত আন্দোলনে নিহতদের স্বজন এবং আহত নেতাকর্মী ও শিক্ষার্থীদের খোঁজ নেয়ার পাশাপাশি বেশ কয়েকটি কর্মসূচিতে যোগ দেন বিএনপি মহাসচিব। সৈয়দপুরে কর্মী সভায় মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের যে কোনো সহিংসতার পরিকল্পনা রাজপথে থেকে প্রতিহত করবে বিএনপি। অতি অল্প সময়ের মধ্যে
যারা খুন করেছে, খুনের সঙ্গে জড়িত, তারা সবাই গ্রেপ্তার হবে না আমরা বিশ্বাস করি। এই খুনি পরাজিত শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে নতুন করে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। এখন সেই সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্ট হচ্ছে, এই ধোয়া তুলে বিভিন্ন রকম গল্প ফেলে তারা সেটাকে আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে ছোট করার চেষ্টা করছে। ছাত্র আন্দোলনে আহতদের দেখতে রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী পুলিশ বাহিনীর মধ্যে অপরাধীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবি জানান। সর্বাত্মক প্রচেষ্টার মধ্যে দিয়ে এখানে আমাদের এই গুরুতর আহত আমাদের ছাত্র বন্ধুদের তারা চিকিৎসা করছেন। এছাড়া 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বিএনপি। তেজগাঁওয়ে ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি সাইফুল আলম নীরবের নেতৃত্বে সমাবেশ ও মিছিল হয়। বাংলাদেশের ছাত্র সমাজ, বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে আজকে একটি বিজয় ছিনিয়ে এনেছে, বাংলাদেশকে আবার নতুন করে স্বাধীন করেছে। মিরপুরে যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বে মিছিল হয়েছে। মোহাম্মদপুরে মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সকল জেলায় নতুন পুলিশ সুপার, থানায় নতুন ওসি নিয়োগ এবং প্রতি থানায় 10 জন করে সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ। সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আলো কিছু দাবি জানান। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার দাবি জানান তিনি। এই সময় দলের সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সরকারের যে প্রধান দুটি চ্যালেঞ্জ, একটি হচ্ছে ল অ্যান্ড অর্ডারকে স্বাভাবিক করা এবং ইকোনমি গতিশীল করা, তাহলে কিন্তু অর্থনীতি থমকে দাঁড়াবে। কাজে আমরা এটাও পরিষ্কার করেছি যে ব্যবসায়ীরা যেন হয়রানির না শিকার হয়। ছাত্রলীগ, যুবলীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রজ্ঞাপন দিতে পারে, আমরা তার কাছে সেটি দাবি জানিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতের ঘটনাকে গণহত্যা বিবেচনা করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত করে রিপোর্ট দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে আবেদন করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে নিহত আরিফ আহমেদ সিয়ামের বাবা বুলবুল কবিরের পক্ষে এই আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী MH তামিম। যাদের বিরুদ্ধে তদন্ত সংস্থায় অভিযোগ দেওয়া হয়েছে তারা হলেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন, পুলিশের ঢাকা মহানগর গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান। 15 জুলাই 2024 থেকে 5 অগাস্ট 2024 পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার উপরে গণহত্যা চলেছে, সেই গণহত্যাকে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হিসাবে তদন্ত করার জন্য আমি একটি দরখাস্ত এনেছি। কমান্ড রেসপন্সিবিলিটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য যাদের বক্তব্য সমস্ত পত্রিকা এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে এসছে, যাদের ইনস্টিগেটিং বক্তব্যের কারণে পুলিশের অসাধু কিছু সদস্য, র্যাবের কিছু সদস্যরা রাস্তায় নির্মমভাবে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে গুলি করে হত্যা করেছে। এবারে রয়েছে আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধ বন্ধের বিষয়ে নতুন করে আর আলোচনা না করে যুদ্ধবিরতি বাস্তবায়ন চায় হামাস। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে সিএনএনের এই দাবি সঠিক নয় বলে জানিয়েছেন হামাসের এক নেতা। তিনি বলেছেন, নতুন আলোচনার বিষয়ে তারা এরই মধ্যে বিবৃতি দিয়ে সবকিছু স্পষ্ট করেছেন। এখন নতুন আর কোনো আলোচনা চায় না হামাস। এরই মধ্যে যে পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে সেটার বাস্তবায়ন চান তারা। যুদ্ধবিরতিকে ঘিরে পাল্টাপাল্টি আলাপ আলোচনার মধ্যে গাজায় ইসরায়েলের হামলায় নবজাতক সহ আরও 19 জন নিহত হয়েছেন। প্রায় 10 মাসের যুদ্ধে গাজায় এই নিয়ে মৃতের সংখ্যা প্রায় 40,000-এ পৌঁছেছে। কৃষি সংবাদ।
দীর্ঘ খরা কাটিয়ে কয়েকদিনের বৃষ্টিতে জমিতে পানি জমায় গাইবান্ধা জেলা জুড়ে আমন চাষে নেমেছেন কৃষক। স্থানীয় হাট বাজারে বেড়েছে আমনের চারা বিক্রি। বৃষ্টি নির্ভর আমন আবাদে লাভবান হওয়ার আশা করছেন চাষিরা। প্রকৃতি সংবাদ। ফুল ফল সহ বিভিন্ন গাছের সমারোহে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে গড়ে উঠেছে ছায়া সুনিবিড় প্রকৃতি ও পরিবেশ। গাছে গাছে পাখিদের অবাধ বিচরণ ও কিচিরমিচির প্রাণচঞ্চল করে তুলেছে পুরো আঙিনা। প্রাণ প্রকৃতি রক্ষায় এমন সবুজায়ন অনুকরণীয় বলছেন বিশিষ্টজনেরা। এবারে এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। চট্টগ্রাম বন্দরে শ্রেষ্ঠ কন্টেইনার জট নিয়ে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতনকে কেন্দ্র করে দেশের প্রধান সমুদ্র বন্দরে সৃষ্ট কন্টেইনার জটের কারণে এই সমস্যা হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দৈনিক ৩.৫ থেকে ৪,০০০ কন্টেইনার ডেলিভারি হলেও স্বাভাবিক সময়ে ডেলিভারি হয় ৩০ থেকে ৩২,০০০ কন্টেইনার। দীর্ঘদিনের ব্যাকলগ, এটা হয়তো সেরে উঠতে আমাদের আর কিছুদিন সময় লাগবে। আজকে পর্যন্ত আমাদের প্রায় ৪৩,০০০ টিউজের মতো কন্টেইনার বন্দরে রক্ষিত আছে। তো আমরা যেখানে স্বাভাবিক সময়ে ৩৪, ৩৫, ৩৬,০০০-এর বেশি কন্টেইনার থাকতো না। গত ১৫-১৬ দিন যাবৎ ট্রেন চলাচল না করার কারণে আমাদের আইসিডিগামী যে কন্টেইনারের সংখ্যা সেটা প্রচুর বৃদ্ধি পেয়েছে। আমাদের যেখানে ৮৭০-এর মতো আমাদের ক্যাপাসিটি, সেখানে প্রায় ২৭-২৮০০ কন্টেইনার জমে গেছে। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি, এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। জাতীয় ক্রীড়া পরিষদের সামনে ক্রীড়া সংগঠকদের মানববন্ধন। ফেডারেশনগুলোকে স্বৈরাচারদের দোসর ও দুর্নীতিমুক্ত করার আলটিমেটাম। সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচ তো দেখি সোহাগ চাঁদ। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর।